আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে। যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। এখানে দেখো অ্যাসাইনমেন্ট গ্রিডটা রয়েছে। চতুর্থ সপ্তাহে তোমাদের গুচ্ছ 1 এবং গুচ্ছ 3 থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 121, তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান। তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যক্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই করো। এখানে দেখো তোমাদের নির্দেশকগুলো কি কি রয়েছে। ব্যক্তির ধারণা উপস্থাপন, নিয়মের ব্যাখ্যা, ব্যক্তার্থ ও জাত্যর্থ, যথার্থতা যাচাই। ঠিক আছে, এখানে নিয়মের ব্যাখ্যার মধ্যে আবার আছে পদের ব্যক্তির সবগুলো সাধারণ নিয়ম উল্লেখ করে এ ই এ ই আই এবং ও বাক্যে যথাযথ ব্যাখ্যা করলে। ঠিক আছে, এই চারটা ওয়ার্ড যে আছে, লেটার আছে, চারটা লেটার হচ্ছে তোমার বাক্যে যথাযথ ব্যবহার দেখাতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে নমুনা উত্তরপত্রটি দেখে নিই। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যক্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই। পদের ব্যক্তির ধারণা। পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতাকে বোঝায়। একটি পদ কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ ব্যক্তার্থ নির্দেশ করে তার দ্বারা সে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি নির্ণয় করা হয়। একটি শর্তনিরপেক্ষ যুক্তিবাক্য উদ্দেশ্য ও বিধেয় নামে দুটি পদ নিয়ে গঠিত। কোনো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি তার সমগ্র ব্যর্থকে প্রকাশ করে, আবার কোনো কোনো যুক্তিবাক্যে বিধেয় পদটি তার সমগ্র ব্যর্থকে নির্দেশ করে। যুক্তিবিদদের মধ্যে কোনো পদ যখন তার সামগ্রিক ব্যর্থকে গ্রহণ করে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি বলে। যেমন সকল দার্শনিক হন জ্ঞানী, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি দার্শনিকের সামগ্রিক ব্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে, এজন্য দার্শনিক পদটিকে ব্যাপ্য বা ব্যস্ত পদ বলে। খ নম্বর হচ্ছে নিয়মের ব্যাখ্যা। ব্যাপ্যতার ব্যাপ্যতার নিয়মগুলি হলো সামান্য বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, নর্থক বচন বিধেয় পদকে ব্যাপ্য করে। নিরপেক্ষ বচনসমূহের পদের ব্যাপ্যতা। এ সকল মানুষ হয় মরণশীল, এই বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল, কিন্তু এই বচনের বিধেয় পদ মরণশীল ব্যাপ্য নয়, কেননা মরণশীল পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর মধ্যে মানুষ ছাড়াও অন্যান্য অনেক প্রাণী আছে, কিন্তু তাদের সবাইকে নির্দেশ না করে মরণশীল শ্রেণীর একটা অংশ মরণশীলকে নির্দেশ করায় মরণশীল এই পদটি ব্যাপ্য নয়। ই কোনো মানুষ নয় অমর। বচনের উদ্দেশ্যপদ মানুষ ও বিধেয় পদ অমর উভয়ই ব্যাপ্য। উদ্দেশ্যপদ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই অমর নয়। বিধেয় অমর ব্যাপ্য, কেননা বিধেয় পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন। অমর পদের কোনো অংশের সঙ্গে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই। আই কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি। আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ মাত্রের সঙ্গে বিধেয় সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়। আবার বিধেয় পদ সৎ ব্যাপ্য নয় এই জন্য যে সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে মানুষকে স্বীকার করা হয়েছে, সমগ্র অংশ সম্পর্কে নয়। এই চারটা হচ্ছে তোমরা প্রথমে লিখে নেবে, যে খ নম্বর শুরু করার পূর্বে। যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয়। এ হচ্ছে উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। ই হচ্ছে উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। আই হচ্ছে উদ্দেশ্যে অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। এবং ও হচ্ছে উদ্দেশ্যে অব্যাপ্য আর বিধেয় হচ্ছে ব্যাপ্য। তাহলে দেখো কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। ও বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে সততাকে অস্বীকার করা হয়েছে। ও বচনের বিধেয় পদ সৎ ব্যক্তি ব্যাপ্য দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যেরই সম্পর্ক নেই। সৎ ব্যক্তি দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে সামগ্রিকভাবে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণী সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তারপর দেখো গ নম্বর ব্যক্তার্থ ও জাত্যর্থ। প্রথমে আমরা দেখি ব্যক্তার্থ বা ডেনোটেশন।
একটি পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা যায় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। যুক্তিবিদগণ ব্যক্তার্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কোনো পদ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য হয় সেই বিশেষ বস্তু বা বস্তু সমষ্টি হলো ওই পদের ব্যক্তার্থ। উদাহরণস্বরূপ, মানুষ পদটি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মানুষের প্রতি আরোপ করা যায়, তাই মানুষ পদের ব্যক্তার্থ হলো সব মানুষ। জাত্যর্থ বা কনোটেশন। একটি পদের জাত্যর্থ বলতে ওই পদ যে গুণ বা গুণাবলীর বিশেষভাবে উল্লেখ করে সেই গুণ বা গুণাবলীকে বোঝায়। অর্থাৎ যে গুণ বা গুণাবলী কোনো শ্রেণীর সকল বস্তুতেই বর্তমান, বা যে গুণ আছে বলে ওই বস্তুগুলো এরূপ হয়েছে, সেই গুণ হলো ওই শ্রেণীবাচক পদের জাত্যর্থ। উদাহরণস্বরূপ, মানুষ পদটির জাত্যর্থ হলো প্রাণিত্ব বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, কারণ এই দুটি গুণ মানুষের মানুষ হিসেবে তার আবশ্যিক গুণ এবং এই গুণ দুটি আছে বলেই মানুষ মানুষ। অতএব আমরা বলতে পারি ব্যক্তার্থ ব্যক্তি বা বস্তুকে এবং জাত্যর্থ ব্যক্তি বা বস্তুর অন্তর্গত আবশ্যিক গুণকে নির্দেশ করে। এক কথায় আমরা বলতে পারি ব্যক্তার্থ পদের সংখ্যা বা পরিমাণের দিক নির্দেশ করে এবং জাত্যর্থ পদের মধ্যকার আবশ্যিক গুণের নির্দেশ করে। উল্লেখ্য, পদের এরূপ তাৎপর্য অনুসারে কোনো কোনো যুক্তিবিদ ব্যক্তার্থকে পদের বিস্তৃতি এবং জাত্যর্থকে পদের গভীরতা বলে অভিহিত করেছে। তারপর দেখো ঘ নাম্বার, ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়ম। বস্তুগতভাবে ব্যক্তার্থ জাত্যর্থ অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কিত হলেও পরিসরের দিক থেকে বিপরীতমুখী সম্পর্কে সম্পর্কিত। পদের ব্যক্তার্থ জাত্যর্থ বিপরীত অনুপাতে পরিবর্তিত, অর্থাৎ ব্যক্তার্থ জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সহপরিবর্তনের বা বিপরীত অনুপাতের সম্বন্ধ বিদ্যমান। এর মানে হলো ব্যক্তার্থ জাত্যর্থের একের হ্রাস ও বৃদ্ধি যথাক্রমে অপরের বৃদ্ধি ও হ্রাস ঘটায়। এই নিয়মটি হলো পদের ব্যক্তার্থ জাত্যর্থের বিপরীত অনুপাতের নিয়ম। এই নিয়মটিকে মোট 4টি ভাগে ভাগ করা যায়। ব্যক্তার্থের দিক থেকে হচ্ছে কোনো পদের ব্যক্তার্থে বাড়লে জাত্যর্থ কমে আর ব্যক্তার্থ কমলে জাত্যর্থ বাড়ে। আর জাত্যর্থের দিক থেকে হচ্ছে কোনো পদের জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে, জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। তো আমরা হ্রাসবৃদ্ধি নিয়মের ব্যাখ্যা দেখি এখন। প্রথমে হচ্ছে পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে। মানুষ পদে ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। এখন অন্যান্য প্রাণীকে এর সাথে যুক্ত করে এর ব্যক্তার্থ বাড়ালে ব্যক্তার্থ দাঁড়াবে সকল প্রাণী, সকল মানুষ প্লাস অন্যান্য প্রাণী। কিন্তু এতে করে মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি বাদ পড়ে সকল প্রাণী জাত্যর্থ দাঁড়াবে শুধু জীববৃত্তিতে, কারণ অন্যান্য প্রাণীর মধ্যে বুদ্ধিবৃত্তি নেই। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো যে ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে। 2 নম্বর দেখো, পদের ব্যক্তার্থ কমলে আবার জাত্যর্থ বাড়ে। মানুষ শ্রেণী থেকে অসৎ মানুষদের বাদ দিয়ে এর সংখ্যা বা ব্যক্তার্থ কমালে ব্যক্তার্থ দাঁড়াবে সকল সৎ মানুষ। সকল মানুষ সকল অসৎ মানুষের থেকে হচ্ছে বেশি। মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে আরেকটি জাত্যর্থ এসে যোগ হয়ে সকল সৎ মানুষের জাত্যর্থ হবে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সততা, অর্থাৎ জাত্যর্থ বেড়ে যাবে। এতে প্রমাণ করা গেল যে ব্যক্তার্থ কমলে জাত্যর্থ বাড়ে। তারপর দেখো 3 নম্বর, পদের জাত্যর্থ বাড়লে আবার ব্যক্তার্থ কমে। মানুষ পদে জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন এর সাথে সভ্যতা যোগ করলে জাত্যর্থ দাঁড়াবে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। ফলে এই 3টি জাত্যর্থধারী পদের ব্যক্তার্থ হবে সকল সভ্য মানুষ। আর এতে করে মানুষ পদের ব্যক্তার্থ কমে যাবে, কারণ সকল মানুষের ব্যক্তার্থের চেয়ে সকল সভ্য মানুষের ব্যক্তার্থ কম, কারণ এখানে অসভ্য মানুষেরা বাদ পড়েছে। ফলে প্রমাণিত হলো যে জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে। 4 নম্বর হচ্ছে পদের জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তিকে বাদ দিলে এর জাত্যর্থ দাঁড়াবে কেবল জীববৃত্তিতে। এতে করে মানুষ পদের ব্যক্তার্থ বেড়ে গিয়ে সকল মানুষ থেকে সকল প্রাণীতে দাঁড়াবে, কারণ জীববৃত্তি গুণটি সকল প্রাণীতেই বর্তমান, আর সকল প্রাণীর সংখ্যা সকল মানুষের চেয়ে বেশি। সুতরাং এতে প্রমাণিত হলো যে জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। প্রাণী, মানুষ ও সৎ মানুষ এই 3টি পদের ব্যক্তার্থ জাত্যর্থের সম্বন্ধ বিচার করা যায়। প্রাণী পদটির তাৎপর্য হলো সকল প্রাণী। ক্ষুদ্রতম প্রাণী হতে আরম্ভ করে মানুষ পর্যন্ত সকল প্রাণী প্রাণীপদের ব্যক্তার্থের অন্তর্ভুক্ত। সেরূপ সকল মানুষ মানুষ পদের ব্যক্তার্থের অন্তর্ভুক্ত এবং সকল সৎ মানুষ সৎ মানুষ পদের ব্যক্তার্থ। উক্ত পদ 3টির ব্যক্তার্থের তুলনা করলে দেখা যায় প্রাণী পদের ব্যক্তার্থ মানুষ পদের ব্যক্তার্থ থেকে অধিক, কারণ মানুষ এক বিশেষ রকমের প্রাণী, অর্থাৎ প্রাণী সমান মানুষ প্লাস অন্যান্য প্রাণী। সেরূপ মানুষ পদের ব্যক্তার্থ আবার সৎ মানুষ পদের ব্যক্তার্থ থেকে অধিক, অর্থাৎ প্রাণী সবচেয়ে বেশি, তারপর হচ্ছে মানুষ, তারপর হচ্ছে সৎ মানুষ। এই পদগুলিকে এভাবে সাজালে দেখা যায় যে এদের প্রত্যেকের পূর্ববর্তী পদের ব্যক্তার্থ পরবর্তী পদের ব্যক্তার্থ হতে কম ও এর অন্তর্ভুক্ত। এবার পদগুলো জাত্যর্থের তুলনা ধরা যাক।
প্রাণী পদটির জাত্যর্থ হলো প্রাণিত্ব, আর মানুষের জাত্যর্থ জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, কারণ মানুষ বুদ্ধিমান প্রাণী। সৎ মানুষের জাত্যর্থ হলো জীববৃত্তি বা প্রাণিত্ব প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস হচ্ছে সততা। তাহলে দেখা গেল যে সৎ মানুষের জাত্যর্থ মানুষের জাত্যর্থ হতে অধিক, এবং মানুষের জাত্যর্থ প্রাণীর জাত্যর্থ হতে অধিক। অর্থাৎ প্রাণী হচ্ছে, তারপর মানুষ, তারপর হচ্ছে সৎ মানুষ। এভাবে সাজিয়ে এই পদগুলি জাত্যর্থের সম্পর্ক বিচার করলে দেখা যায় যে এদের প্রত্যেকের পরবর্তী পদের জাত্যর্থ পূর্ববর্তী পদের জাত্যর্থ হতে অধিক, এবং পূর্ববর্তী পদের জাত্যর্থ পরবর্তী পদের জাত্যর্থ হতে কম ও এর অন্তর্ভুক্ত। ব্যক্তর্থ জাত্যর্থের হ্রাস বৃদ্ধির এই নিয়ম দুটি চিত্রের সাহায্যে বোঝানো যেতে পারে। এখানে একটি চিত্র রয়েছে, দেখো প্রথম বাম দিকে আছে হচ্ছে ভিতরে শিক্ষিত মানুষ, তারপর হচ্ছে মানুষ, তার বাইরে আছে প্রাণী, সবার বাইরে আছে ব্যক্তার্থ। আর দুই চিহ্নে লেখা আছে প্রাণী, মানুষ প্লাস পশু, সকল মানুষ, শিক্ষিত প্লাস অশিক্ষিত, সকল শিক্ষিত মানুষ। ঠিক আছে, ডান দিকে চিত্রে দেখো উপরে লেখা জাত্যর্থ, তারপর হচ্ছে প্রথম গোলে লেখা প্রাণী, তার বাইরে লেখা মানুষ, তার বাইরে লেখা হচ্ছে শিক্ষিত মানুষ। প্রাণীর সাথে লেখা আছে প্রাণিত্ব বা জীববৃত্তি, মানুষের সাথে লেখা আছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, শিক্ষিত মানুষের সাথে লেখা আছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস হচ্ছে শিক্ষা। উপরিউক্ত চিত্রগুলোকে শিক্ষিত মানুষ থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে গমন করতে ব্যক্তার্থের পরিধি যতই বড় হচ্ছে, জাত্যর্থের পরিধি ততই ছোট হয়ে আসছে। আবার জাত্যর্থের পরিধি যতই বড় হচ্ছে, ব্যক্তার্থের পরিধি ততই ছোট হয়ে আসছে। অর্থাৎ এতে দেখা যাচ্ছে যে ব্যক্তার্থের পরিধি বাড়লে জাত্যর্থের পরিধি কমে যাচ্ছে, আবার জাত্যর্থের পরিধি বাড়লে ব্যক্তার্থের পরিধি কমে আসছে। সুতরাং এতে প্রমাণ হলো যে ব্যক্তার্থ এবং জাত্যর্থ বিপরীত ক্রমে বাড়ে এবং কমে থাকে। অর্থাৎ একটা বাড়লে হচ্ছে আরেকটা কমবে, আবার একটা কমলে হচ্ছে আরেকটা বাড়বে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।